হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল এবং সাইকোলজিক্যাল যে টর্চার যাকে বলে সেই টাইপের একটা অ্যানিমে আমরা এক্সপ্লেন করছি, যেটা নাম হচ্ছে বাকি হানমা। এবং এই বাকি হানমার আমি যে কয়টা এপিসোড দেখেছি বা এটা দেখে যেটা বলতে হচ্ছে, এই শালারা সব পাগল, সবগুলো সাইকো। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, আমরা মূল ভিডিওতে যাবো। তবে তার আগে একটা কথা বলি, একটা সিরিজ যখন শুরু হয় তখন 3, 4, 5টা 10টা এপিসোড যাই হচ্ছে ওই সিরিজটার যে মেন কাহিনী রয়েছে সেই কাহিনীর প্লটটা সাজাতে এবং এর সাথে ক্যারেক্টার বিল্ড আপ করতে। আর তারপর যখন ক্যারেক্টার বিল্ড আপ হয়ে যায়, একটা ক্যারেক্টারের একটা ফ্যান বেস তৈরি হয়ে যায়, তারপর প্লটটা সাজানো হয়ে যায়, তারপর সিরিজটা অ্যাকচুয়াল মজা পাওয়া যায়। তো প্রথম কয়েকটা সিরিজ তোমাদের কাছে বোরিং লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি ডায়ালের মজা হচ্ছে তলে, মানে প্রচলিত ডায়লগ রয়েছে ডালের মজা তলে। তো এটার মজা তোমরা সামনে পাবে আর কি। আর ভবিষ্যতে এমন কিছু ক্যারেক্টার আসবে তারা তোমাকে অটোমেটিক্যালি তাদের ফ্যান বানিয়ে নেবে তোমাকে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা জাস্ট একটা এপিসোড কভার করবো, 4 নম্বর এপিসোড, বাট এর পরের ভিডিওতে আমরা 5 নম্বর এবং 6 নম্বর একসাথে কভার করবো আর কি। তো গত এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে 5টা কয়েদি কিন্তু বাকি হানমাদের মুখোমুখি হয়েছে। তো এই এপিসোডের শুরু সেখান থেকে হয়। আমরা দেখতে পাই এই সিরিজের অলমোস্ট সবগুলো যে বেস্ট ফাইটাররা ছিল তারা এক গ্রাউন্ডে এসে একত্রিত হয়েছে। তো এখানে কারা কারা রয়েছে? একজন রয়েছে হচ্ছে ডোপো অরোচি। ডোপো অরোচির কথা নিশ্চয়ই তোমরা শুনেছো গত পর্বে। ডোপো অরোচির ছেলেকে পিটে আসলো ডোরিয়ান, আর তার ডাক নাম হচ্ছে গড অফ ওয়ার, আর বডিও দেখতে পাচ্ছ ভাই। তো যাই হোক, সে হচ্ছে তার ছেলের যে সিনসিন কাই ছিল একটা ডোজো যেখানে মারামারি হয় সেটার ফাউন্ডার। কিন্তু এই বয়সে শেষে নিজেকে আরো শক্তিশালী করার জন্য, ট্রেনিং করার জন্য সে ওই ডোজো ছেড়ে দিয়েছে। আর এখানে আরেকজন ছিল যার নাম হচ্ছে কারু হানায়ামা, আর সে হচ্ছে একটা গ্যাং এর বস। আর এই গ্যাংটা মূলত স্ট্রিট ফাইটের জন্য খুবই কুখ্যাত। আর তারা মূলত যে মার্শাল আর্ট টেকনিকে ফাইট করে এই টেকনিকটা বাইরে মানুষ খুব কমই জানে। এটাকে সবচেয়ে ব্রুটাল টেকনিক বলা হয় এবং তার গ্যাং জাপানের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল গ্যাংগুলোর মধ্যে একটি। আর তখন টাকোগাওয়া বলে, এর আগে আমরা একসাথে 38 জন লোকের একটা টুর্নামেন্টের ব্যবস্থা করেছিলাম এবং ওই টুর্নামেন্ট আমি নিজেই আয়োজন করেছিলাম। আর ওই হিস্টোরিক্যাল টুর্নামেন্টে অনেক অনেক বেশি পাওয়ারফুল ফাইটার এসেছিল। আর ওই টুর্নামেন্টকে এই যাবৎকালের সবচেয়ে বেস্ট এবং ডেঞ্জারাস টুর্নামেন্ট বলা হয়ে থাকে। আর ওই টুর্নামেন্টটা যে জিতেছিল তার বয়স ছিল মাত্র 17 বছর। আর ওই টুর্নামেন্টের বিজয়ীর নাম ছিল হচ্ছে বাকি হানমা, মানে আমাদের মেইন লিড ক্যারেক্টার। তো এই কথা শুনে বাকি 5 জন যে কয়েদি ফাইটার ছিল তাদের নজর যায় হচ্ছে বাকির দিকে। আর এই 5 জন কয়েদি তখন মনে মনে ঠিক করে নেয় যে কোনো ভাবে তারা বাকিকে মনে করো সাইজ করবে এবং যে কোনো ভাবে তারা এই টুর্নামেন্টে, মানে আপকামিং টুর্নামেন্টে তারা বিজয়ী হবে, যাতে অনেক বেশি দাম পায়। আর তারা যে হারার স্বাদ নিতে এসে সেটা একমাত্র টোকিও থেকে তারা পেতে পারে। তো যাই হোক, এরপর টোকিও আরো বলে যে এখানে যে 5 জন দুর্ধর্ষ কয়েদি রয়েছে তারা যত ক্ষমতাশালী হোক না কেন, তার এই পাশে মানে বাকি হানমাদের সাথে যে 5 জন ফাইটার রয়েছে তারা ইজিলি এই কয়েদিদের হারাতে পারবে। চিন্তা করো, কয়েদিদের এত ভয়ঙ্কর দেখানো হয়েছে, তারপরে বাকিদের সাইডে যারা রয়েছে তারা ওদেরকে হারাতে পারবে। তো বাকি তখন বলে ওঠে, আচ্ছা এত বাড়তি কথার সময় নেই, আমরা কখন ফাইট করব? আর ডোপো অরোচি তখন বলতে থাকে, ফাইটটা এখনই শুরু করলে কেমন হয়? তো আমরা দেখতে পাই বাকিদের দলের যে 5 জন রয়েছে তারা ফাইট করার জন্য পুরো প্রস্তুত এবং তারা সবাই বলে, আমাদের জাস্ট বলো, আমরা সময় নষ্ট করতে চাই না, কখন ফাইট হবে? তো এরপর টাকাগোয়া এই ফাইটের নিয়মগুলো সম্পর্কে বলতে শুরু করে। আর তখন গোকি শিবুকাওয়া বলে, দেখো তোমার কোনো নিয়ম বলার দরকার নেই, এই ফাইটে কোনো নিয়ম থাকবে না, আমরা ওই 5 জন কয়েদিকে একদম শেষ করে দেব। আর আমাদের সামনে যে 5 জন কয়েদি থাকবে ওদেরও একটাই চেষ্টা থাকবে আমাদের 5 জনকে শেষ করে দেবে। তো এখানে কোনো নিয়মের দরকার নেই, আমরা কোনো নিয়ম মারতে রাজি নই। চিন্তা করে এটা একটা কি ব্রুটাল কন্টেস্ট হতে চলেছে। তো যাই হোক, এখানে আমরা যেটা বুঝতে পারলাম, ফাইট এখন থেকে শুরু হয়ে গিয়েছে। ফাইটটা যে জাস্ট খালি ওই ডোজোর মধ্যে বা নির্দিষ্ট একটা রিং এর মধ্যে হবে এরকম একটা ব্যাপার নয়। এরা যে কোনো সময় যে কারোর উপর আক্রমণ করতে পারবে। ধরো বাকি হাঁটতে বসেছে না মুততে বসেছে সেটা ডাজন্ট ম্যাটার, যে কারোর সময় যে কোনো সময় হামলা করতে পারবে। কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এই জন্য বাকির ঘুম পায়। আর বাকি বলে, কালকে আমাকে স্কুলে যেতে হবে, আর তাছাড়া গার্লফ্রেন্ডের সাথে একটা ডেট রয়েছে, আমি চলে যাচ্ছি, রাত জেগলে আবার আমার চেহারা নষ্ট হয়ে যায়। তো এভাবেই তারা ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ফাইট অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, কেউ নিরাপদ নয়। এখন যে কেউ যে কারোর উপর আক্রমণ করতে পারবে যে কোনো সময়। আর এদিকে রাশিয়ান যে সে কয়েদিটা ছিল সিগোরেস্কি, খুব দুর্ধর্ষ, সে বলে, আমি তো অনেক খুশি, কিন্তু আমি ভাবছি 5 জনের মধ্যে আমি কার উপর আগে আক্রমণ করবো। আবার এদিকে আমরা দেখি স্পেক ওই ঘটনার পরে আবার জেলখানায় চলে এসেছে, জাস্ট একটা রাত থাকার জন্য, হোটেলে গেলে খরচ হয় তার জন্য আর কি। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ডোরিয়ান আর ডোপো অরোচি মুখোমুখি হয়ে গিয়েছে। কিন্তু তখন সেখানে রেড শুকোও চলে আসে, আই মিন চাইনিজ মার্শাল আর্টিস্ট। তো রেড শুকো এখানে ডোরিয়ানের সাথে ফাইট করতে এসেছে, কিন্তু ডোপো অরোচি তখন বলে, দুঃখিত রেড শু, ও আমার শিকার। আর এই কথা বলে সে ডোরিয়ানের উপর হামলা করে এবং সেখান থেকে যেতে থাকা প্রত্যেকটা মানুষ তো ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে, মনস্টারদের ফাইট। তো যাই হোক, ফাইট করতে করতে ডোপো অরোচি রেড শুকে বলে, ক্ষমা করো বাবা, কিন্তু এই ডোরিয়ান আমার শিকার, আমি ওর সাথে ফাইট করব। কিন্তু ডোপো যখন রেড শুর সাথে কথাটা বলছিল ওই সুযোগে ডোরিয়ান কিছুটা সময় পেয়ে যায়। আর ওই সময় ডোরিয়ান করে কি আবারও অ্যালকোহল নেয় এবং লাইটারের সাহায্যে ডোপো অরোচির শরীরে আগুন লাগিয়ে দেয়। কিন্তু ডোপো অরোচির কাছে এমন সব ডিফেন্সিভ টেকনিক রয়েছে যে সেই সব আগুন খুব সহজে ব্লক করে দেয়। আর রেড শু তখন বলে, এটাকেই বলে মনসিরুকে দ্য পারফেক্ট ডিফেন্স। এটাই মূলত ডোপো অরোচির সবচেয়ে ইফেক্টিভ ডিফেন্স টেকনিক। আর এই ডিফেন্স ডোপো অরোচি এই জন্য ব্যবহার করছে যাতে সে যে কোনো আক্রমণকে ব্লক করতে পারে। আর এই ডিফেন্সকে কিং অফ দ্য ব্লকও বলা হয়। আর তারপর ডোপো বলে, তোমার কাছে তীর বা বন্দুক যাই থাকুক না কেন সেগুলোকে আর অন্যদিকে দেখানো হয় সিগোরেস্কির সামনে
সামনে কাঞ্চি ইগারি চলে আসে। কাঞ্চি ইগারিকে চিনেছো? গত পর্বে ওই কাঞ্চির নাক ফাটিয়ে দিল, হাসপাতালে নিয়ে গেল, হসপিটালে অ্যাম্বুলেন্সে করে। এখানে লক্ষ্য কাঞ্চি ইগারি কিন্তু টুর্নামেন্টে জয়েন করেনি, সে জাস্ট বদলা নিতে এসেছে, কালকে মার খেয়েছে আর সাথে আরো বেশি ফাইটারও নিয়ে এসেছে, নিজের লোক নিয়ে এসেছে। আর তারপর সে সিগোরস্কির উপর আক্রমণ করে এবং ওকে মারতে থাকে। তো এই কারণে সিগোরস্কি মাটিতে পড়ে যায়। তো এটা দেখে ইগারি ভাবতে থাকে এত সহজ ছিল এটা, আর তুমি হেরে যাওয়ার অনুভূতি অনুভব করতে চাও তাই না? তাহলে আজকে তোমাকে এটা আমি অবশ্যই অনুভব করাবো তুমি মরার আগে। মানে সিগোরস্কিকে নিয়ে মেরে ফেলবে। তো এরপর তারা করে কি সিগোরস্কিকে নিয়ে ওদের ডোজোর দিকে যেতে থাকে। আর তখন ওদের মধ্যে একজন বলে, বস আমরা কি তাহলে এখন ডাইরেক্ট ডোজোতে পৌঁছে যাবো? আর ডোজোতে গিয়ে আমরা কি ওকে সিদ্ধ করবো নাকি আগুনে পুরাবো, এটার সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন। কিন্তু এখানে আমরা দেখতে পাই সিগোরস্কি কিন্তু এ কারণে খুব খুশি। মানে সিগোরস্কির ভেতরে ভয়ের কোনো ছিটে ফোটাও নেই। তো বুঝতে পারছো কে সিদ্ধ হতে চলেছে, কে পুড়তে চলেছে। আর অন্যদিকে দেখানো হয় ডোরিয়ান একটা তারের সাহায্যে টোপো ওরোচের হাত কেটে দেয়। ভাই সিরিয়াসলি? এটা দেখে সবাই তো শকড হয়ে যায়। সিরিয়াসলি আমিও শকড হয়ে গিয়েছি। ঘটনা কি ঘটলো? একটা টপ ফাইটার তার হাত কেটে দিল। তো এরপর ডোরিয়ান বলে, দেখো এটা অনেক স্পেশাল একটা তার, তোরা মানব সভ্যতার হিস্ট্রি সম্পর্কে তো সবই জানো, আমরা অনেক বেশি উন্নতি করে ফেলেছি। আর এ কারণে বর্তমানে আমাদের ফাইটারদের কাছে অনেক ভালো ভালো গ্যাজেট রয়েছে। বিজ্ঞান এখনো অনেক বেশি এগিয়ে গিয়েছে। তারা অনেক ছোট, শক্তিশালী এবং ইফেক্টিভ জিনিস বানাচ্ছে এবং আস্তে আস্তে শক্তিশালী জিনিসগুলোর সাইজ ছোট হচ্ছে, এর সাথে ওই অস্ত্রগুলো হালকা হচ্ছে, কিন্তু এগুলোর ক্ষমতা অনেক বেশি। তো যাই হোক, ছোট হোক বড় হোক, এই অস্ত্রকে তো বিজ্ঞানী বানিয়েছে। আর এটা এমন একটা তার যেটাকে খালি চোখে দেখা যায় না, এটা অনেক বেশি পাতলা, কিন্তু তারপরেও এটাকে তারা এত মজবুত তৈরি করেছে যে এটাকে ছেঁড়াও যায় না। আর কিছু কিছু মানুষের মতো এই তারটাকে ম্যাজিশিয়ানদের জন্য বানানো হয়েছিল, যাতে তারা এই তারের সাহায্যে বিভিন্ন ধরনের ম্যাজিক দেখে মানুষদেরকে ঠকাতে পারে। কিন্তু আসলে তো এটা ক্রিমিনালদের জন্যই বানানো হয়েছে, কারণ আমার মতো মানুষরা বিজ্ঞানী কিংবা ম্যাজিশিয়ানদের আগে এটা পেয়েছে। তবে এই তারটা অনেক বেশি দামি, কারণ এই তারটা স্পেসে যাওয়ার জন্য যে স্যুট পরা হয় বা অ্যাস্ট্রয়েডরা যে স্যুট পরে সেটার ফেব্রিক্স বানানোর জন্য ব্যবহার করা হয়। এমনকি বুলেট প্রুফ ভেস্টও এটার সাহায্যে বানানো হয়। তবে এটা একেবারে মাকড়সার যে জাল রয়েছে তার চেয়েও চিকন, যার জন্য এটাকে অনুভব করা যায় না, দেখাও যায় না, কিন্তু এটার ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। এই তারটা ডোরিয়ান তখনই ডোপোরোচির হাতে লাগিয়ে দিয়েছিল যখন ডোপোরোচি তার প্রথম আক্রমণটা করেছিল, এবং সেকেন্ডের মধ্যে ডোরিয়ান তার এই তারটা ডোপোরোচির হাতে লাগিয়ে দিয়েছিল। কিন্তু ডোপোরোচি তখন এখানে দেখতে পাবো যে হাত কেটে গিয়েছে, কোনো ব্যাপারই না। ডোপোরোচি বলে, আরে ভাই কি দিনকাল এসেছে, এখন আমাদের মতো মার্শাল আর্টিস্টদেরও নাকি বিজ্ঞানের ব্যাপারে জানতে হবে, বিজ্ঞান ক্লাস করতে হবে। আর তারপর ডোরিয়ান বলে, এটা তো অনেক ভালো, তুমি তোমার হাতের প্রেসার ব্যবহার করে তোমার হাতের রক্ত পড়াকে বন্ধ করে ফেলেছো, তার মানে তুমি কি আরো ফাইট করতে চাও গ্র্যান্ড মাস্টার? কিন্তু ডোপোরোচি বলে, দেখো কিছু বছর আগে আমি স্পেয়ার হ্যান্ড ট্রেনিং করেছিলাম এবং বাসে আমি এত বেশি আঘাত করতাম যে আমার হাতের আঙুল ভেঙে যেত। আমার মনেও পড়ছে না কতবার আমার হাতের আঙুল ভেঙে গিয়েছে। তো ওই সময় ভাবতাম যদি আমার হাতে আঙুলই না থাকতো কতই না ভালো হতো, আর আঙুল না থাকলে আমি যত জোরে ইচ্ছা তত জোরে পাঞ্চ মারতে পারতাম, আর আমার সেই ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। মানে সিরিয়াসলি ভাই, এটা কোন লেভেলের সাইকো ভাই, এটা কোন লেভেলের সাইকো, এটা কোন ধরনের পাগল ভাই? এটা যদি বিচি কেটে দেওয়া হয় বলবো এটা আমার ঝুনঝুনি সমস্যা করতো, চলাফেরায় প্রবলেম হতো, কেটে দিয়েছে, ভালো হয়েছে। সিরিয়াসলি তো এখানে আমরা দেখতে পাই ডোপোরোচি যেটা করে, ওই কাটা হাত দিয়ে ডোরিয়ানকে একটা পাঞ্চ মারে, মানে এখন আর আঙুলে ব্যথা পাওয়ার কোনো ভয় নাই। আর এটা দেখে আশেপাশের লোকজন তো মনে করে ভয় পেয়ে যায় যে এই কি সাইকো রে ভাই, এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। কিন্তু আমরা দেখি ডোরিয়ানের এই এক পাঞ্চ খেয়ে ডোরিয়ান নিচে পড়ে যায়। আর এরপর সে যখন ওঠে আশেপাশে সে ডোপোরোচি বা রেডসু কাউকে দেখতে পায় না। তবে এখানে লক্ষ্য ডোরিয়ান কিন্তু তার ফুল পাওয়ার এখানে ইউজ করেনি, কিংবা ডোপোরোচিও তার ফুল পাওয়ার ইউজ করেনি। তো এই কারণে ডোরিয়ান এখানে হাসতে থাকে, আর তাছাড়া এই ফাইট করে সে অনেক বেশি মজা পেয়েছে। আর এরপর আমাদের সিগোরস্কিকে দেখানো হয়, আর এখানে আমরা দেখি কাঞ্চি ইগারি তার বন্দুক বের করে সিগোরস্কিকে গুলি করতে থাকে, আর পরপর 5টা গুলি বসিয়ে দেওয়ার কারণে সিগোরস্কি সেখানেই মারা যায়। আর তখন ইগারির সাথে যে লোকেরা ছিল তারা বলে, বস আপনি তো সেই নিশানা লাগিয়েছেন, মানে তেল বাস তো সব জায়গায় থাকবে, এখান থেকে একটু নিশানা লাগাবে একটা হাত বাঁধা মানুষের ছাগলের দল। তো যাই হোক, কাঞ্চি ইগারি কিন্তু বুঝতে পারে যে সিগোরস্কি ডেঞ্জারাস। সে সিগোরস্কিকে বলে, কতক্ষণ বড় অ্যাক্টিং করবে, এখনই ওঠো। আর এই কথা বলতেই সিগোরস্কি উঠে যায় এবং সবাইকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। আর কাঞ্চি ইগারি তখন বলে, বাহ তুমি কি সবসময় তাহলে বুলেট প্রুফ জ্যাকেটই পরে থাকো, মানে বুঝতে পারছো এই জন্য গুলিতে মরেনি আর কি। আর দেখতে দেখতে সিগোরস্কি করে কি, ইগারির সাথে যে দুজন ছিল ওদের দুজনকে একেবারে মেরে ফাটিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে কাঞ্চি ইগারিতে ভয় পেয়ে মাটিতে ঝুঁকে পড়ে সিগোরস্কির কাছে হার মানে এবং জীবন ভিক্ষা চাইতে থাকে এবং বলে, তোমার যে লেভেলের স্পিড, পাওয়ার আর স্টামিনা রয়েছে এমন অবস্থাতে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। আর তারপর সে মাথা মাটিতে রেখে বলে, আমি জানি হয়তো আমি একটু বেশি চাইছি, কিন্তু প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। কিন্তু এটা শোনার পরেও সিগোরস্কি তেমন কিছুই বলে না। কিন্তু ও যখন মাথা উপরের দিকে ওঠাতে লাগে তখনও দেখতে পায় সিগোরস্কিও তো মাটিতে শুয়ে রয়েছে। আর তখন ইগারি বলে, তুমি কি অসুস্থ নাকি? এটা শুনে সিগোরস্কি বলতে থাকে, আচ্ছা তুমি এখনো নিজের ব্যাপারে ভাবছো, তুমি নিজের জীবন ভিক্ষা চাচ্ছ, তোমার যে লোকদেরকে মারলাম তুমি এর বদলা নিবে না? তো এটা বলে সিগোরস্কি করে কি তার উপর আক্রমণ করে, কিন্তু কাঞ্চি ইগারি কোন রকমে হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বাট তখনই সিগোরস্কি ডাম্বলের রড উঠিয়ে তারপর বলা শুরু করে, তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করো, তুমি কি আমার হাতে মরবে নাকি সিরিয়াসলি? আর এই কথা বলে সিগোরস্কি করে কি ডাম্বেল ব্যবহার করে ইগারির উপর আক্রমণ করতে যায়। তো এটা দেখে ইগারিতে মনে করে প্যান্ট ভরে মুতে দেয়। আর দেখতে দেখতে সিগোরস্কি ডাম্বেলের সাহায্যে ইগারির উপর আক্রমণই করে দেয়। আর এই
কারণে কাঞ্চি ইগারির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর তারপর সিগুরেসকে সেই ডাম্বেলের রডের সাহায্যে ইগারির মুখে আঘাত করে, আর এই কারণে সে উড়ে গিয়ে পেছনের দেয়ালে ধাক্কা খায়। আর তারপর সিগুরেস কি করে কি ওর দিকে অনেকগুলো ছোট ছোট ডাম্বেল ছুড়ে মারে। তো দেখতেই পাচ্ছ এখানে ইগারির অবস্থা কি, বাট এখনো কিন্তু ইগারি মারা যায়নি। তো সিগুরেসকে রাগ কিন্তু এখনো কমেনি, সে তখন ওর মাথায় এসে প্রেসাব করা শুরু করে দেয়। বাট তখনই হঠাৎ করে কাঞ্চি ইগারি তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সিগুরেসকে ওকে একটা পাঞ্চ করে তার হাতের আংটির সাহায্যে ইগারির গলায় কেটে দেয়, আর এখানেই কাঞ্চি ইগারি মারা যায়। আর অন্যদিকে আমাদের বাকি আর তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়, তার নাম হচ্ছে কোজু। খুব সুইট। তো কোজু হলো বাকিদের বাড়িওয়ালির মেয়ে, মানে লাইক সিরিয়াসলি ভাই একেবারে আমাদের দেশের স্টাইল, বাড়িওয়ালির মেয়ে পটিয়েছে। তো যাই হোক, সে বাকির ব্যাপারে সবকিছু জানে, এমনকি সে এটাও জানে যে বাকি আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্টের একজন ফাইটার। নর্মালি বাকির ব্যাপারে কিন্তু বাইরের মানুষ খুব কম জানে, এটা আমরা বুঝতে পেরেছি কখন, যেহেতু হাই স্কুলে পোলাবান বাকিকে মারতে চায়, গুন্ডা নিয়ে আসে, বুঝতে পারছো। তো যাই হোক, আসলে হয়েছে কি, হাই স্কুলে থাকাকালীন কোন একটা টুর্নামেন্টে বাকিকে সে প্রথম দেখেছিল, আর তারপরে সে ওকে ডেটে যেতে বলেছিল, আর ওখান থেকে সম্পর্ক শুরু। তো যাই হোক, এরপর ও যখন ডেটে যাচ্ছিল, ডেটে যাওয়ার সময় কিছু গুন্ডা বাকি আর কোজুর সামনে চলে আসে, আমি ছিনতাইকারী, ওরা এসেছে চুরি করতে। বাট তখনই বাকি করে কি তার সেই ডেঞ্জারাস চোখ দিয়ে ওদের দিকে দেখতে থাকে, আর বাকির চোখ দেখে ওরা সবাই ভয় একেবারে মতে দেয় এবং বাকিকে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। আর তারপর সেখান থেকে বাকি আর কোজু চলে আসে, আর তারপর তার আলাদা আলাদা জায়গায় অনেক সময় পার করে, অনেক ভালো সময় কাটাচ্ছে। তাদের ফার্স্ট ডেট, মানে ব্যাপারটা এরকম না যে অনেক পুরনো প্রেম, এটা নতুন প্রেমী আর কি। তো দেখতে দেখতে রাত হয়ে যায়, বাকি এবং কোজু ভালো সময় কাটাচ্ছিল। বাট তখনই এখানে চলে আসে হচ্ছে স্পেক, এবং স্পেক দেখে বলে, বাহ তাহলে অনেক ভালো সময় কাটাচ্ছ। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। মানে বুঝতেই পারছো, আমরা স্পেক ভার্সেস বাকির সেকেন্ড ফাইট দেখতে চলেছি। বাট প্রথম ফাইটটা যে আমরা দেখেছি, সেখানে কিন্তু বাকি তার কোনো ক্ষমতা ইউজ করেনি, উল্টো বাকি মনে করে যে মারি খেয়েছে। আর এর কারণ হতে পারে দুটো। প্রথমত বাকি আন্ডার এস্টিমেট করেছে স্পেককে, কিন্তু মেন কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে বাকি যেহেতু সুপারম্যানের মতো, স্পাইডারম্যানের মতো সবার সামনে ফাইট করেনি, এই জন্য হয়তো ফাইট করেনি। বাট এখন যদি গার্লফ্রেন্ডের সামনে বাকির উপর আক্রমণ হয়, বা স্পেক যদি গার্লফ্রেন্ডের উপর আক্রমণ করে, বাকি অবশ্যই তার ফুল পাওয়ার দেখাবে। আর এখনো পর্যন্ত কিন্তু আমরা বাকির ফুল পাওয়ার দেখিনি, জাস্ট গল্প শুনেছি। তো মনে হচ্ছে আগামী পর্বে আমরা বাকির ফুল পাওয়ার দেখতে চলেছি, কিংবা ফুল পাওয়ার না হলেও অন্তত ফাইট দেখতে পারবো আর কি। তো যাই হোক, আগামী ভিডিওতে আমরা দেখবো হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বরের দুটো এপিসোড একসাথে। তো আজকের মতন বিদায় নিয়ে ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।